নমস্কার। আজ আমরা প্রাচীন ভারতীয় ইতিহাসে একটা খুব ইন্টারেস্টিং সময় নিয়ে আলোচনা করব। আনুমানিক ২০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। হ্যাঁ, এটা একটা বিরাট লম্বা সময়, প্রায় ১৫০০ বছর। আর এই সময়টাতেই কিন্তু সিন্ধু সভ্যতার শেষের পর থেকে শুরু করে একেবারে নতুন সমাজ, নতুন রাষ্ট্র, নতুন ভাবনাচিন্তার জন্ম হচ্ছে। একটা বিরাট রূপান্তরের সময়। একদম। তো এই সময়ের কথা জানতে আমরা কিসের উপর নির্ভর করি? আমাদের সোর্স বা উৎসগুলো কি কি? দেখুন, বেশ কয়েক ধরনের উৎস আছে। প্রথমত অবশ্যই বৈদিক সাহিত্য। ঋগ্বেদ তো আছেই, তার সাথে পরবর্তী ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। আর তার পাশাপাশি আছে প্রত্নতাত্ত্বিক প্রমাণ। হরপ্পার শহরগুলো শেষ হয়ে যাওয়ার পরে যে ছোট ছোট বসতি গড়ে উঠছে সেগুলোর ধরন, তারপর ধরুন লোহার ব্যবহার কিভাবে শুরু হলো তার চিহ্ন। দক্ষিণ ভারতে যে বড় বড় পাথরের সমাধি মেগালিথ পাওয়া যায় সেগুলোও এই সময়ের। এগুলো থেকেও অনেক কিছু বোঝা যায়। তার সাহিত্য আর প্রত্নতত্ত্ব দুটো মিলিয়েই আমরা ছবিটা বোঝার চেষ্টা করব। আমাদের লক্ষ্যটা কি আজকে? এই দীর্ঘ সময়ের ঠিক কোন দিকগুলো আমরা তুলে ধরব? মূল লক্ষ্য হল এই সময়কার প্রধান সাংস্কৃতিক পরিবর্তনগুলো, কালচারাল ট্রানজিশনসগুলো বোঝা। যেমন ধরুন, সিন্ধু সভ্যতার ওই নগরকেন্দ্রিক জীবন থেকে মানুষ কিভাবে সরে এলো, কেমন করে গ্রামভিত্তিক আর তারপর ধীরে ধীরে রাজ্যভিত্তিক সমাজ তৈরি হলো। হ্যাঁ, আর ওই যে লোহার ব্যবহারের কথা বললেন, সেটা কবে শুরু হলো আর তার প্রভাবটাই বা কেমন ছিল? ঠিক। আর অবশ্যই ধর্ম আর দর্শনের দিকটা, যাগযজ্ঞের পাশাপাশি উপনিষদের মতো গভীর চিন্তাভাবনার জন্ম হলো কিভাবে, এই পরিবর্তনগুলোর পেছনের কারণগুলো কি ছিল, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। দারুণ। তাহলে শুরু করা যাক একেবারে প্রথম পর্যায়টা দিয়ে। যখন হরপ্পা বা মহেঞ্জোদারোর মতো শহরগুলো ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে ২০০০ খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে, তখন ছবিটা ঠিক কেমন ছিল? দেখুন, হরপ্পা সভ্যতার পতনের কারণ নিয়ে তো অনেক মত আছে। পরিবেশের বদল, নদীর গতিপথ পাল্টানো, হয়তো বাইরের আক্রমণ। হ্যাঁ, অনেক থিওরি আছে। কারণ যাই হোক, যেটা দেখা যাচ্ছে যে ওই বিশাল নগর কাঠামোটা আর থাকছে না। প্রত্নতত্ত্ব থেকে যা বুঝি, বসতিগুলো আকারে ছোট হয়ে আসছে। বাড়িঘর বানানোর সেই আগের জাকজমক বা পরিকল্পনাও কমে আসছে। তার কি একটা গ্রামীণ জীবনের দিকে ঝোঁক বাড়ছে? হ্যাঁ, সেটাই মনে হয়। হয়তো ছোট ছোট আঞ্চলিক সংস্কৃতি গড়ে উঠছে। সিন্ধু সভ্যতার যে একটা ইউনিফাইড ব্যাপার ছিল, একই রকম লিপি, ওজন মাপ, সেগুলোর ব্যবহারও খুব কমে যায়। আচ্ছা, আচ্ছা। তার ওটা ঠিক পতন না বলে একটা রূপান্তর বলা ভালো। একদম। শহরকেন্দ্রিকতা থেকে গ্রামীণ জীবনের দিকে একটা শিফট। এটা একটা বিরাট পরিবর্তন তো বটেই। বেশ। এরপরই তো আমরা বৈদিক যুগের কথা বলি। প্রাইমারি বা প্রাথমিক বৈদিক যুগ, ধরুন ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দ। এর জন্য তো আমরা মূলত ঋগ্বেদের উপর নির্ভর করি। ঋগ্বেদের সমাজটা কেমন ছিল? হরপ্পার থেকে কতটা আলাদা? ও, সে তো আকাশ পাতাল তফাত। ঋগ্বেদ তো মূলত স্তোত্রের সংকলন। পুরোহিত বা যাজক শ্রেণী এগুলো রচনা করেছেন এবং বংশ পরম্পরায় মুখে মুখে মনে রেখেছেন। তাই এতে যে সমাজের ছবিটা পাই, সেটা মূলত পশুপালক সমাজ, কিছুটা যাযাবরও বলা চলে। গবাদি পশু, বিশেষ করে গরু, সেটাই ছিল তাদের প্রধান সম্পদ। আচ্ছা, আর তাদের নেতা, রাজা বা এরকম কিছু? হ্যাঁ, রাজেন বলে একজনের কথা পাওয়া যায়। তবে তিনি আজকের দিনের রাজার মতো নন, বরং গোষ্ঠীর নেতা বা চিফ। তার প্রধান কাজ ছিল যুদ্ধ করা, গোষ্ঠীকে রক্ষা করা। এদের কোনো সভা বা সমিতি জাতীয় কিছু ছিল, যেখানে আলোচনা হতো? হ্যাঁ, সভা আর সমিতি, এই দুটো শব্দ পাওয়া যায়। সম্ভবত এগুলো ছিল গোষ্ঠীর বয়স্ক বা গুরুত্বপূর্ণ মানুষদের নিয়ে তৈরি পরিষদ। হয়তো নেতা বাছইতেও এদের ভূমিকা ছিল, তবে ঠিক কিভাবে কাজ করত সেটা নিশ্চিত করে বলা মুশকিল। সমাজটা কি পিতৃতান্ত্রিক ছিল? হ্যাঁ, মূলত পিতৃতান্ত্রিক। বংশ পরিচয় বাবার দিক থেকে আসত, আর পরিবারের প্রধানও পুরুষই হতেন। ঋগ্বেদে তো আবার আর্য আর দাস বা দস্যুদের মধ্যে লড়াইয়ের কথাও আছে। ঠিক। ঋগ্বেদে কিছু গোষ্ঠীকে আর্য বলা হচ্ছে, আর তাদের বিপক্ষদের দাস বা দস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে সংঘাতের বর্ণনা আছে, যেমন ধরুন বিখ্যাত ১০ রাজার যুদ্ধের কথা। আর ধর্ম, হরপ্পার মতো কি মূর্তি পুজো বা মন্দির ছিল? না, ঋগ্বেদে মন্দির বা মূর্তি পূজার কোনো স্পষ্ট প্রমাণ নেই।
এদের ধর্ম ছিল মূলত প্রকৃতির উপাসনা কেন্দ্রিক। বহু দেবদেবী ছিলেন, ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম এরাই প্রধান। ইন্দ্র তো যুদ্ধের দেবতা। হ্যাঁ, ইন্দ্র খুব গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন, যুদ্ধ, বৃষ্টি এসবের। অগ্নিও খুব গুরুত্বপূর্ণ, কারণ যজ্ঞে আহুতি তো অগ্নির মাধ্যমেই দেওয়া হতো। উপাসনার প্রধান উপায়ই ছিল যজ্ঞ, কিন্তু কোনো মন্দির বা মূর্তির উল্লেখ নেই। এটা হরপ্পার থেকে একদম আলাদা একটা চিত্র। বোঝা গেল। তাহলে এই প্রাথমিক বৈদিক যুগ, মানে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এখান থেকে পরবর্তী বৈদিক যুগে ধরুন 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ আবার একটা বড় পরিবর্তন আসছে। ঠিক তাই। এই সময়েই তো মানুষজন আরও পূর্ব দিকে গঙ্গার দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। একদম। এটাই এই পর্বের একটা খুব বড় বৈশিষ্ট্য। ইন্দো আর্য ভাষাভাষী গোষ্ঠীগুলো পূর্ব দিকে, মানে গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলের উর্বর ভূমিতে ছড়িয়ে পড়ে। আর তার ফলে জীবনযাত্রায় একটা বড় বদল আসে। কিরকম বদল? পশুপালনের গুরুত্ব কমেনি, কিন্তু তার পাশাপাশি কৃষিকাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধান, গম এইসবের চাষ বাড়তে থাকে। আর কৃষিকাজ বাড়ার ফলে স্থায়ী বসতি তৈরি হয়, মানে আগের মতো যাযাবর জীবনযাত্রা কমে আসে। আচ্ছা, স্থায়ী বসতি আর কৃষির বিস্তার, এর ফলে কি রাজনৈতিক বা সামাজিক দিকেও প্রভাব পড়েছিল? অবশ্যই পড়েছিল। আগে যে ছোট ছোট গোষ্ঠী বা জন ছিল, সেগুলো মিলেমিশে বা দখলদারির মাধ্যমে বড় বড় অঞ্চলে পরিণত হতে শুরু করে, যেগুলোকে বলা হচ্ছে জনপদ। জনপদ? হ্যাঁ, আর এর ফলে রাজনের ক্ষমতাও অনেক বেড়ে যায়। তিনি আর শুধু গোষ্ঠীর নেতা নন, একটা অঞ্চলের শাসক হয়ে উঠছেন। কুরু, পাঞ্চাল, কাশী, কোশল এরকম শক্তিশালী রাজ্যের উদ্ভব হচ্ছে এই সময়। রাজার ক্ষমতা বাড়লে তো নিশ্চয়ই কিছু নতুন জিনিসও শুরু হয়েছিল। হ্যাঁ, রাজার ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য তাকে একটা ঐশ্বরিক মহিমা দেওয়ার চেষ্টা শুরু হয়। আর খুব বড় বড় জটিল সব যজ্ঞানুষ্ঠান শুরু হয়, যেমন অশ্বমেধ যজ্ঞ, রাজসূয়া যজ্ঞ। এগুলো রাজার সার্বভৌমত্ব আর ক্ষমতা প্রদর্শনের উপায় ছিল। তার মানে যজ্ঞের আড়ম্বরও বাড়ছে। বেশ বাড়ছে। আর আগে বলি বলে একটা জিনিস ছিল, যেটা প্রজারা হয়তো স্বেচ্ছায় রাজাকে দিত। এই সময়ে সেটা ধীরে ধীরে একটা নিয়মিত কর বা ট্যাক্সের মতো হয়ে যাচ্ছে। এটাও রাজার ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। আর ওই যে সভা সমিতির কথা বলছিলেন, সেগুলোর কি হলো? মনে করা হয় এই পরবর্তী বৈদিক যুগে সেগুলোর ক্ষমতা বা গুরুত্ব কমে আসে। রাজার কথাই শেষ কথা হয়ে দাঁড়ায়। এবার আসি সামাজিক দিকটায়। বর্ণপ্রথার ব্যাপারটা, এটা কি এই সময়ে আরও জাঁকিয়ে বসে? একদম ঠিক প্রশ্ন। ঋগ্বেদের শেষের দিকে দশম মণ্ডলের পুরুষ সূক্তে আমরা প্রথম 4টে বর্ণের কথা পাই: ব্রাহ্মণ, রাজন্য বা ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। যদিও অনেকে মনে করেন ওই অংশটা পরে যোগ করা হয়েছে। হুম। কিন্তু এই পরবর্তী বৈদিক যুগেই এই বর্ণব্যবস্থাটা আরও স্পষ্ট, আরও কঠোর আর জন্মভিত্তিক হয়ে ওঠার দিকে এগোতে থাকে। মানে কিভাবে? ব্রাহ্মণরা, যারা যজ্ঞ করতেন, পড়াতেন, তারা সমাজের মাথায়। তারপর ক্ষত্রিয়, যারা যুদ্ধ করতেন, শাসন করতেন। এরপর বৈশ্য, চাষি, পশুপালক, ব্যবসায়ী। আর সবশেষে শূদ্র, যাদের কাজ ছিল ওপরের 3 বর্ণের সেবা করা। কে কোন বর্ণের সেটা মূলত জন্ম দিয়েই ঠিক হয়ে যেতে শুরু করে। পেশা বদলানো বা সামাজিক ওঠানামা কঠিন হয়ে যায়। আচ্ছা। ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের ক্ষমতা খুব বেড়ে গিয়েছিল তাহলে। হ্যাঁ, তাদের সামাজিক মর্যাদা আর ক্ষমতা দুটোই খুব বেড়ে যায়। বৈশ্য আর শূদ্রদের অবস্থান তুলনায় নিচে নির্ধারিত হয়ে যায়। নারীদের অবস্থানেও কি কোনো বদল এসেছিল এই সময়ে? কিছু কিছু ইঙ্গিত পাওয়া যায় যে তাদের সামাজিক অবস্থানে হয়তো কিছুটা অবনতি হয়েছিল। যেমন আগে নারীদের সভা সমিতিতে যোগ দেওয়ার কথা শোনা গেলেও এই সময় সেটা কমে আসে বলে মনে হয়। শিক্ষা বা ধর্মীয় অনুষ্ঠানেও তাদের অধিকার হয়তো আগের মতো ছিল না। যদিও গার্গী বা মৈত্রেয়ীর মতো বিদুষী নারীর কথাও তো শোনা যায়। হ্যাঁ। চর্চা একেবারে বন্ধ হয়ে যায়নি, কিন্তু সার্বিকভাবে হয়তো কিছুটা অবনতি হয়েছিল। বেশ। এই 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেকার আরেকটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হল লোহার ব্যবহার। অবশ্যই এটা একটা বিরাট প্রযুক্তিগত পরিবর্তন। এটা কবে নাগাদ শুরু হলো আর এর প্রভাবটা ঠিক কেমন ছিল? অনেকে তো বলেন এটা একটা বিপ্লবের মতো। লোহার ব্যবহার মোটামুটি 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ শুরু হচ্ছে বলে মনে করা হয়। আর ধীরে ধীরে এটা গাঙ্গেয় উপত্যকা এবং ভারতের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে।
প্রত্নতত্ত্বের দিক থেকে দেখলে এই সময়ের যে চিত্রিত ধূসর মৃৎপাত্র বা পিজিডাব্লিউ কালচার আর তার পরের উত্তর ভারতীয় কালো পালিশযুক্ত মৃৎপাত্র বা এনবিপিডাব্লিউ কালচার সেই সব জায়গা থেকে লোহার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কি রকম জিনিস? ধরুন লাঙলের ফলা, কাস্তে, কুড়ুল, তীরের ফলা, তলোয়ার এইসব। এর ফলে দুটো প্রধান ক্ষেত্রে খুব বড় পরিবর্তন আসে। এক হলো কৃষি আর দুই হলো যুদ্ধাস্ত্র। কৃষিতে কিভাবে সাহায্য করলো? লোহার লাঙলের ফলা দিয়ে গঙ্গার ধারের শক্ত মাটি চাষ করা সহজ হল। লোহার কুড়ুল দিয়ে জঙ্গল সাফ করে চাষের জমি বাড়ানো সহজ হল। এর ফলে কৃষির উৎপাদন বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আর যুদ্ধাস্ত্র? লোহার অস্ত্র নিশ্চয়ই আগের তামা বা ব্রোঞ্জের অস্ত্রের চেয়ে বেশি কার্যকর ছিল। এটা যুদ্ধ কৌশলেও প্রভাব ফেলেছিল। কিন্তু এটাকে কি বিপ্লব বলা ঠিক? মানে লোহা এসেই কি সব বদলে দিল? এখানেই একটু বিতর্ক আছে। কিছু ঐতিহাসিক মনে করেন লোহার ব্যাপক ব্যবহারিক কৃষির বিস্তার ঘটায়, যা থেকে উদ্বৃত্ত ফসল হয়, আর সেই উদ্বৃত্তের উপর ভিত্তি করেই বড় বড় রাজ্য আর শহর গড়ে ওঠে। একে আয়রন রেভলিউশন বা লৌহ বিপ্লব বলা হয়। কিন্তু আবার অনেকে বলেন ব্যাপারটা এতটা সরল নয়। লোহার প্রভাব নিশ্চয়ই ছিল, কিন্তু সেটা হয়তো ধীরে ধীরে পড়েছে। এর সাথে উন্নত সেচ ব্যবস্থা, অন্যান্য কৃষি কৌশল, সামাজিক সংগঠন এগুলোও সমান গুরুত্বপূর্ণ ছিল। তাই বিপ্লব শব্দটা ব্যবহার করা নিয়ে একটু দ্বিমত আছে। তবে লোহা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল তাতে সন্দেহ নেই। এই সময় দক্ষিণ ভারতেও তো কিছু পরিবর্তন আসছিল। মেগালেথ সংস্কৃতির কথা বলছিলেন। হ্যাঁ, দক্ষিণ ভারতে এই সময় মেগালিথিক কালচার বা বৃহৎ প্রস্তর সমাধিক্ষেত্রের ব্যাপক বিস্তার দেখা যায়। মানে মৃতদেহকে কবর দিয়ে তার উপর বড় বড় পাথর সাজিয়ে রাখা হতো। এই সমাধিগুলো থেকেও কিন্তু প্রচুর লোহার জিনিস পাওয়া গেছে, অস্ত্র, চাষের যন্ত্রপাতি ইত্যাদি। সুতরাং লোহার ব্যবহার শুধু উত্তর ভারতেই সীমাবদ্ধ ছিল না। খুব ইন্টারেস্টিং। একদিকে যেমন সমাজ কঠোর হচ্ছে, রাজার ক্ষমতা বাড়ছে, যুদ্ধবিগ্রহ হচ্ছে, অন্যদিকে এই একই সময়ে নাকি আবার খুব গভীর দার্শনিক চিন্তাভাবনারও জন্ম হচ্ছে, উপনিষদের যুগ যাকে বলে। ঠিক ধরেছেন, এটাই এই সময়টার একটা অসাধারণ বৈপরীত্য আর বৈশিষ্ট্য। একদিকে যেমন ইয়াগযজ্ঞ আরও জটিল, আরও আড়ম্বরপূর্ণ হয়ে উঠছে, পুরোহিতদের ক্ষমতা বাড়ছে। ঠিক তার পাশেই একদল মানুষ এই বাইরের আড়ম্বরের বদলে ভেতরের সত্যটা কি সেটা নিয়ে ভাবতে শুরু করছেন। এই যে যজ্ঞ করা হচ্ছে, এর আসল মানে কি? এই জগৎ, জীবন, মৃত্যু এগুলোর রহস্য কি? আত্মা জিনিসটা কি? পরম সত্তা বা ব্রহ্মই বা কি? এই প্রশ্নগুলো থেকেই উপনিষদের জন্ম। একদম। উপনিষদগুলো হল এইসব গভীর দার্শনিক জিজ্ঞাসার সংকলন। এগুলো মূলত গুরু শিষ্যের কথোপকথনের মধ্যে দিয়ে এগিয়েছে। উপনিষদের মূল কথা কি ছিল? যাগযজ্ঞের থেকে আলাদা কোথায়? উপনিষদ বাহ্যিক আচার অনুষ্ঠান বা কর্মকাণ্ডের চেয়ে জ্ঞান বা আত্মোপলব্ধির উপর অনেক বেশি জোর দেয়। এগুলো বলে যে আসল মুক্তি বা মোক্ষ লাভ করতে হলে নিজেকে জানতে হবে, আত্মাকে জানতে হবে। আত্মা আর পরম সত্তা বা ব্রহ্ম যে আসলে এক, এই উপলব্ধিটাই জরুরি। কর্মফল বা পুনর্জন্মের ধারণাগুলো কি এই সময়েই আসছে? হ্যাঁ, কর্মফল মানে যেমন কাজ করবে তেমন ফল পাবে, আর সংসার মানে জন্ম মৃত্যুর এই চক্র, আর তার থেকে মুক্তি বা মোক্ষ, এই সব মৌলিক ধারণাগুলো উপনিষদেই পরিষ্কারভাবে রূপ পাচ্ছে। এটা বৈদিক ধর্মের কর্মকাণ্ডের ধারাটার পাশাপাশি একটা জ্ঞানমার্গের ধারা তৈরি করল। আর এই চিন্তাভাবনাই কি পরে বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের মতো নতুন ধর্মগুলোকে প্রভাবিত করেছিল? অবশ্যই। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের মতো যে নতুন ধর্ম বা দর্শন ৬০০ খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে উঠে আসছে, তাদের মূল ভাবনার অনেক বীজ কিন্তু এই উপনিষদের চিন্তার মধ্যেই নিহিত ছিল। তাই এই সময়টা শুধু রাজনৈতিক বা সামাজিক পরিবর্তনের যুগ নয়, আধ্যাত্মিক ও দার্শনিক আলোড়নেরও যুগ। তাহলে এই যে এতগুলো পরিবর্তন আমরা দেখলাম, প্রায় ১৫০০ বছর ধরে সিন্ধু সভ্যতার নগর জীবনের শেষ থেকে শুরু করে পশুপালক ঋগ্বেদের সমাজ, তারপর কৃষি নির্ভর পরবর্তী বৈদিক সমাজ, লোহার ব্যবহার, জনপদের উত্থান, বর্ণ ব্যবস্থার কঠোর হওয়া, আবার উপনিষদের দার্শনিক জিজ্ঞাসা, এই সব মিলিয়ে ৬০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় আমরা কোথায় এসে পৌঁছলাম? ছবিটা তখন কেমন? এই সব পরিবর্তনের সম্মিলিত ফল হিসেবেই ৬০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়
উত্তর ভারতে আমরা ১৬টা বেশ শক্তিশালী রাজ্য বা জনপদের উত্থান দেখতে পাই এগুলোকেই একসঙ্গে বলা হয় ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদ, হ্যাঁ, এদের নাম আমরা ইতিহাসে পড়ি: মগধ, কোশল, অবন্তী। ঠিক, এদের মধ্যে কয়েকটা ছিল খুব শক্তিশালী রাজতন্ত্র, যেমন আপনি বললেন মগধ, কৌশল, ভাৎস, অবন্তী। আবার কয়েকটা ছিল গণরাজ্য বা গোষ্ঠী সংঘ, যেমন ব্রিজি, মল্ল। এই মহাজনপদগুলোর উত্থান আসলে ভারতের ইতিহাসে যাকে বলে সেকেন্ড অর্বানাইজেশন বা দ্বিতীয় নগরায়ন সেটার সূচনা করছে। আচ্ছা, মানে হরপ্পার পর আবার নতুন করে শহর গড়ে উঠছে। হ্যাঁ, রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রগুলো আবার শহর হিসেবে গড়ে উঠছে, বিশেষ করে গাঙ্গেয় উপত্যকায়। বলা যেতে পারে ২০০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দের এই দীর্ঘ সময়কালটা ছিল একটা বিরাট প্রস্তুতির পর্ব। সিন্ধু সভ্যতার গ্রামীণ পর্যায় থেকে শুরু করে এই মহাজনপদগুলোই পরবর্তী ভারতের ইতিহাস, নতুন ধর্ম আন্দোলন এগুলোর মঞ্চ তৈরি করে দিল। অসাধারণ, মানে একটা দীর্ঘ, জটিল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আমরা ঘুরলাম, হরপ্পার শেষ থেকে মহাজনপদের শুরু পর্যন্ত। দেখলাম কিভাবে সমাজ বদলাচ্ছে, প্রযুক্তি আসছে, রাজ্য তৈরি হচ্ছে, আবার চিন্তাভাবনার জগতেও বিপ্লব ঘটছে। একদম, এই ১৫০০ বছরের পরিবর্তনগুলো এতটাই গভীর আর সুদূর প্রসারী ছিল যে এর প্রভাব পরবর্তী হাজার হাজার বছর ধরে ভারতীয় উপমহাদেশে থেকে গেছে। এটা সত্যিই ভারতীয় ইতিহাসের একটা ভিত্তি স্থাপনকারী অধ্যায়। আজকের আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে, যদিও মনে হচ্ছে এই সময়ের আরও অনেক গভীরে যাওয়ার সুযোগ রয়েই গেল। তা তো বটেই, তবে শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাই। এই যে এতগুলো পরিবর্তন, বিশেষ করে বর্ণব্যবস্থা বা কর্মফলের মতো ধারণাগুলো যেগুলো এই সময় দৃঢ় রূপ পাচ্ছিল, সেগুলো পরবর্তী ভারতীয় সমাজ আর সংস্কৃতিকে ঠিক কিভাবে আর কতটা প্রভাবিত করেছে বলে মনে হয়? আজও কি আমরা সেই প্রভাব বয়ে চলেছি? আর একটা জিনিস, যদি কোনোদিন সিন্ধু সভ্যতার ওই না পড়া লিপিটার পাঠোদ্ধার করা যায়, তাহলে কি এই ২০০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দের ছবিটা যেটা আমরা আজ আলোচনা করলাম সেটা আমূল বদলে যেতে পারে? কি মনে হয়? এই প্রশ্নগুলো নিয়ে ভাবা যেতে পারে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, নিশ্চয়ই ভাবা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনার জন্য। ধন্যবাদ।